বিসমিল্লাহি রহমানুর রহিম। বিবর্তন মিশনের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আপনাদের সামনে আসলাম। খুব বেশি সময় নেব না। অতীতের দুটো কথা, সাম্প্রতিক দুটো কথা, চলমান প্রেক্ষিত নিয়ে সামান্য সময় শেষ করে দেব। দয়া ও মেহেরবানি করে ধৈর্য ধরে শুনবেন শেষ পর্যন্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে আমাদের এই প্রচার মিডিয়াকে নিরঙ্কুশ সমর্থন যোগাবেন, এই আহ্বান রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। প্রথমত যে কথাটি আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, একই পুরান কথা বারবার বলতে চাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা জাতীয় অভ্যুত্থানের মুখে একটা জাতীয় অভ্যুত্থান সরকার গণমানুষ আশা করেছিলেন। তাতে বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দ বাদ সাধেন নাই এবং বিএনপি নেতৃবৃন্দের পরামর্শকে উপেক্ষা করে কারা খুনি হাসিনার ফ্যাসিস্ট গোলাম চুপ্পুকে তার পায়ের নিচে গিয়ে শপথ দিয়েছিলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে কারা যুক্ত। তার পরবর্তীতে কিছু অংশ দাবি করলেন চুপ্পুর অপসারণ। আমি নোয়াখালীর ছেলে এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমাদের কিছু লেখাপড়া থাকে, আপনাদেরও আছে, আমরা হয়তো কম বেশি। আপনি যেভাবেই হোক বিয়ে করলেন, পরে আপনার মনে হলো আপনি বিয়েটা ভুল হয়েছে, কিন্তু ইতিমধ্যে মোহরানার চুক্তিও হয়ে গিয়েছে, কাজী অফিসে রেজিস্ট্রেশনও হয়ে গেছে। এখন আপনি কিভাবে আপনার নব্য স্ত্রীকে তালাক দিয়ে আবার নতুন করে বিয়ে করবেন? তাহলে এখানে হিল্লা নামক একটা শব্দ আছে, ওই মেয়েকে আবার আরেকজনের কাছে বিয়ে দিতে হবে, তারপর সে একদিন রেখে তালাক দেবে, তারপর আপনি আবার বিয়ে করবেন। এটাই শরীয়তের কথা। আমি রাজনীতির সঙ্গে এটাকে মিলিয়ে ফেলতে চাচ্ছি না, কিন্তু ব্যাপারটা দেখেন এরকমই। আপনি যেই সংবিধানে লাথি মারতে চাইলেন, যেই সংবিধান ছুঁড়ে ফেলতে চাইলেন, হ্যাঁ, আমাদের মহাসচিব বলেছিলেন যে এই সংবিধান আমূল পরিবর্তন করা হবে, আমূল সংশোধন করা হবে সর্বোচ্চ সংস্কারের ভিত্তিতে। এবং আজ থেকে 3.5 বছর আগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের পেশিদম বিরোধী আন্দোলনের প্রায় 35টি দলের সমন্বয়ে দিনের পর দিন বৈঠক করে বাংলাদেশের জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিকানা, অংশীদারিত্ব নিশ্চিত করার, ন্যায্য হিস্সা বন্টন করার উপযুক্ত নিরপেক্ষ নির্বাচনী কাঠামো তৈরির মধ্য দিয়ে জনগণ তার প্রত্যক্ষ উৎসব মুখরিত ভোটে তার প্রতিনিধি নির্বাচিত করবেন এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে এসে সংবিধান সংস্কার করবেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক
বাংলাদেশের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে সাংঘর্ষিক যে সমস্ত বিষয়গুলো লুটেরা, পাচারকারী, গণহত্যাকারী, উপনিবেশবাদী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী চক্রের কৃতদাসী খুনি হাসিনা সংযোজিত করেছিলেন, সেগুলোকে বাতিল করা হবে। সংবিধানকে, এটা গণকল্যাণমুখী সংবিধান, এটা গণতান্ত্রিক সংবিধান, কোনো অবস্থাতেই যেন এই সংবিধান নতুন করে স্বৈরাচারের উদ্ভব না হয়, নতুন করে জনগণকে গরিব থেকে আরো গরিব বানানো, জনগণকে বিদেশি ঋণ এনে ঋণী থেকে আরো ঋণী বানানো, ঋণের টাকা পাচার করে দেশকে দেউলিয়া করা, এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচিত পার্লামেন্ট। বিএনপি 18 বছর রক্ত জড়িয়েছে, গাম জড়িয়েছে, আন্দোলন করেছে, লক্ষ লক্ষ মামলা, কোটি কোটি আসামি, লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে, লক্ষ লক্ষ নেতাকর্মী পলাতক, লক্ষ লক্ষ নেতাকর্মী গড়ছাড়া, লক্ষ লক্ষ নেতাকর্মীর বাস রাত্রিবাস হতো, এবং দিনের বেলাও বসবাস করতেন পাট খেতে, ধান খেতে, জঙ্গলে। গায়ের উপর দিয়ে সাপ চলে গেছে, এরকম ভয়ঙ্কর স্মৃতি আমাদের রয়েছে। তো আপনারা ভুল করলেন সুপ্পুর অধীনে শপথ গ্রহণ করে। তো আপনারা ভুলভাবে হাঙ্গা বসে আবার নতুন করে ওই হাঙ্গাইগা চুপ্পুকে বাদ দিয়া নতুন করে যদি বিয়ে করতে চান, নিয়ম হলো বিয়ে আগে, বিয়ে ভেঙে গেল তারপরে একটা হাঙ্গা, কিন্তু আপনারা বিয়ে করার আগেই হাঙ্গা বসে বসেছেন ওই সংবিধানের আওতায়, যেই সংবিধান স্বৈরাচারকে রক্ষা করেছে, ওই প্রেসিডেন্টের কাছে, যেই প্রেসিডেন্ট স্বৈরাচারের একটা নিম্নমানের গোলাম ছাড়া আর কিছুই ছিল। এখন আপনারা ভুল করার পরে যখন আপনাদের হিসাবে, বাণিজ্যে, পদ পদবিতে অথবা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থে রেষারেষি শুরু হলো, তখন আবার আপনারা হাঙ্গা ভেঙে বিয়ে বসার চেষ্টা করলেন, সুপ্পুকে সরাইতে চেষ্টা করলেন, কিন্তু একবারও ভাবলেন না যে সুপ্পুকে বাদ দেওয়া উচিত, এবং এটা আমি সমর্থন করে বিশ্বাস করি। কিন্তু সুপ্পুকে বাদ দিলে যে সাংবিধানিক সংকট তৈরি হবে, তাতে নতুন করে আরেকটা পোলারাইজেশন তৈরি হইতে পারে, যেটা হাসিনা রিজিমের চাইতো আরো মারাত্মক অবস্থা ধারণ করতে পারে। বিএনপি গত 20 বছরের অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। বিএনপি 2008 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হওয়ার পরেও সেদিনে তত্ত্বাবধায়ক, সামরিক আশ্রিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসন দেখিয়ে ভারতের বাংলাদেশকে উপনিবেশ বানানো প্রধান গেটটি খুলে দেন এবং পুষ্পমাল্য দিয়ে, হৃদয়ের অর্ঘ্য দিয়ে ভারতকে, ভারতের গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে এসে বাংলাদেশকে নিউ কলোনিয়াল এক্সপ্লয়টেশন তৈরি করতে, উপনিবেশ তৈরি করতে আপনারা যারা 2008-এ কলা কৌশলী ছিলেন, সেই কাজটা করার মধ্য দিয়েই মূলত বিগত 18 বছর বাংলাদেশ স্বাধীনতা হারিয়েছে, সার্বভৌমত্ব হারিয়েছে, বাংলাদেশের মানুষ নাগরিক অধিকার হারিয়েছে, বাংলাদেশের মানুষ নিবর্তিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, পঙ্গু হয়েছে, আয়না ঘরে কেউ পঙ্গু হয়েছে, কেউ মরেছে। তো আপনারা এই দায় দিলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব কথা তো ব্যাখ্যায়িত করে বলা সম্ভব নয় সময়ের স্বল্পতার কারণে। মির্জা ফখরুল ইসলাম সাহেব ব্যক্তিগতভাবে বক্তব্যটা দিয়েছিলেন যে এটা এই মুহূর্তে নয়, তাহলে আরেকটা
নতুন ঝামেলার অবতারণা হবে। আপনারা বুঝতে পারেন নাই, দেশি বিদেশি ইউটিউবার এবং এদেশের স্বাধীনতা বিরোধী চক্র, যেই চক্র 47কে আর 24কে স্বাধীনতার কথা বলে, 71-এর কথা মানুষকে বুলিয়ে দিতে চায়। কারণ 71-এ তারা বিতর্কিত, চরিত্রহীন, লম্পট, লুচ্ছা, বদমাইশ, আলমাস, রাজাকার নামে পরিচিত। এজন্য তারা 71কে মাইনাস করলে তাদের নামের থেকে এই ট্যাগ চলে যাবে। এজন্য তারা 47কে স্বাধীনতা দিবস হিসাবে এবং 24কে স্বাধীনতা হিসেবে সামনে আনতে চাইলেন। প্রিয় দর্শক, ভুলে যাবেন না, যারা 47কে সামনে আনতে চাইলেন তাদের 47-এর ইতিহাস কি? যখন ব্রিটিশ ভারত পাকিস্তান হিসেবে ভাগ হচ্ছিল, তখনও এই রাজাকারেরা, এই জামাতে ইসলামী তখনও পাকিস্তান ভাগের বিরোধিতা করেছিলেন, তখনও তারা রাজাকার ছিলেন। তাহলে তাদের মুখে কিভাবে 47কে স্বাধীনতা বলতে পারেন? এত বড় বন্ডামি, হিপোক্রেসি। তো আপনারা সমস্ত বদনাম বিএনপির ঘাড়ে, বিএনপি হাইকমান্ডের ঘাড়ে, জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের ঘাড়ে, জনাব তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে আপনারা অন্ধকারে ডিল ছুঁড়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছিলেন। বিভিন্নভাবে মত তৈরি করে দেশকে অরাজক, অস্থিতিশীল করে, অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করে ঘুরে ফিরে আবারও আপনারা ভারতীয় আগ্রাসীদের হাতে দেশকে ন্যস্ত করার যে মহাপরিকল্পনায় লিপ্ত ছিলেন, সেটা আজকে জাতি হাড়ে হাড়ে বুঝতেছে। উদাহরণ নম্বর 1, ডাক্তার শফিক একসময় জাসদ করত। শফিক সাহেব বললেন, বাংলাদেশে 2টা দেশপ্রেমিক শক্তি, একটা সেনাবাহিনী, একটা নাকি জামাত ইসলামী। আমি হাসারও শক্তি নাই। দীর্ঘদিন অসুস্থ, 19শে জুলাই হামলার শিকার হয়ে বাসায় আছি। এদিকে আমার স্ত্রী মৃত্যু শয্যায় পতিত, দোয়া করবেন আপনারা। তো এসবের মধ্যেও বিবেকের দায়িত্ব থেকে আসলাম। আচ্ছা, এবার আসুন, সেনাবাহিনী আর রাজনৈতিক শক্তি 2টা কি এক জিনিস? এটা মিলানো যায়? দেশপ্রেমিক সেনাবাহিনী, হ্যাঁ, তাদের মধ্যে 20-30 জনকে নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্কের বিচার ফয়সালা একসময় না একসময় হবেই, এই বিশ্বাস আমাদের আছে। আর একটা জিনিস, যার যেমন কর্মফল, সেই কর্মফল তাকে ভোগ করতেই হবে। এটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন। অতএব সেখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। বন্ডামি করে, মিথ্যা কথা বলে, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য সৎ মানুষের শাসন চাই, হ্যাঁ, ইসলামের শাসন চাই, কোরআন সুন্নাহর শাসন চাই। আরে ভাই, যারা মওদুদি যে বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ করেছেন বলে আল্লাহ ওহী নাজিল করেছেন, এবং তার প্রেক্ষিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহমুক্ত হওয়ার জন্য তওবা করেছিলেন, নাউযুবিল্লাহ মিন জালিক, সেই আদর্শকে যারা ধারণ করেন তারা নিঃসন্দেহে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কোরআন সুন্নাহর বাইরে, কোরআন সুন্নাহর নির্দেশিত আকলাক আকীদার বাইরে অন্য কাউকে আমরা ইসলাম হিসাবে বিশ্বাস করি না। ইসলামের সাথে সাংঘর্ষিক মতাদর্শিক যে রাজনৈতিক দল, তাদেরকে আমরা আদৌ ইসলাম মনে করি না। কাজেই তাদের আরেকটা বক্তব্য মনে করিয়ে দিই। জনাব শফিক সাহেব জামাতের দণ্ডকুণ্ডের কর্তাব্যক্তি, তিনি বললেন যে কথাটা বললেন, ক্ষমা মহত্বের লক্ষণ। আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এবং সমগ্র জাতির সাধারণ ক্ষমা ঘোষণাকে মেনে নেওয়া উচিত। সেই জামাত আজকে জাতীয় দাবার সাথে সুগন্ধার সামনে একত্রিত হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের মিছিলে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন।
এই বক্তব্যকে আমি ঘৃণা করি না, অপছন্দ করি না, আমি এই বক্তব্যের সাথে একমত। কিন্তু 5 তারিখের পরপরই 1 সপ্তাহ না যেতে এই ভণ্ডামিটা কেন করলেন? আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তো সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আবার নিষিদ্ধতার দাবিটা আসবে কেন? আর যদি নিষিদ্ধতার দাবি আসে তাহলে আপনি সেদিন ক্ষমা করলেন কেন? আর ক্ষমা করার আপনাকে গত 18 বছর আপনি আপনার দল কোথায় ছিলেন? হয় আওয়ামী লীগের ভিতরে গিয়ে কিছু হেলমেট বাহিনী যারা আজকে বৈষম্য নেতা হিসেবে পরিচিত, আবার কিছু কিছু ভালো ছাত্রও আছে যারা আওয়ামী লীগও নয়, শিবিরও নয়, সাধারণ ছাত্রদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে গিয়েছেন। আমরা সমস্ত আপাল বৃদ্ধ বনিতা, পরিবার পরিজন, শিশু কিশোর, বউ বাচ্চা নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি। আজকে আমাদের কোনো দামই নাই, আমাদের কোনো খবরই নাই। আন্দোলনকে আপনারা হাইজ্যাক করেছেন, আন্দোলনকে আপনারা হাইজ্যাক করে আপনারা এটা চাকরি পাওয়ার জন্য রাস্তা রাস্তায় হাঁটতেন, এটা স্যান্ডেল পরে রাস্তা রাস্তায় হাঁটতেন, এখন প্রাডোতে চড়েন, এখন হেলিকপ্টারে লাশ দাফন করতে যান। আপনারা সরকারকে দিয়ে গাড়ি রিক্রুট করে চাঁদাবাজি করে আপনারা জাতিকে নতুন বন্দোবস্তের আহ্বান করেন, জাতিকে নতুন স্বপ্ন দেখান, আপনারা দল করেন। আপনাদের দলের কোনো আদর্শ নাই। আপনারা উত্তরে বলেন আমাদের দলের কোনো আদর্শের দরকার নাই, আমাদের দলের আদর্শ সকল মানুষ এখানে আসবে, শুধুমাত্র আমরা দেশের জন্য কাজ করব। আরে ভাই, দেশের জন্য কাজ করার জন্য তো একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালিত হবে এবং আপনাদের কোন আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে গণমানুষের ভাগ্যকে আপনারা উন্নয়ন করবেন তার একটা বক্তব্য তো থাকবে। এই যে পোলা পাইনি পাগলামি, নাবালকি পাগলামি আর কতদিন চলবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না হতে পারে, মুসলিম লীগ কি আছে, ন্যাপ কি আছে, জাসদ কি আছে? নামমাত্র নিষিদ্ধ হয়েছে না। তো বিএনপির বক্তব্যটা কি ছিল? যেদিন আপনারা নিষিদ্ধ করতে পারতেন সেদিন আপনারা ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা। যেদিন আপনারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারতেন, সুপ্পুকে বের করে টেনে হিসে রাস্তায় নামিয়ে দিতে পারতেন, গ্রেপ্তার করতে পারতেন, সেদিন তার কাছে গিয়ে আপনারা কলেমা পড়ে হাঙ্গা বসেছেন। পরবর্তীতে মনে হলো ভুল হয়ে গেছে, এ তো হাঙ্গা বসেছি, আমাদের বিয়ে করা দরকার। তো হিল্লা পড়ুন, আরেকজনের সঙ্গে গিয়ে রাত কাটান, তারপরে সে আবার তালাক দেবে। তারপরে এই কারণে বিএনপি অত্যন্ত অভিজ্ঞ সমৃদ্ধ রাজনৈতিক দল, সুদীর্ঘ সময়ের পথ পরিক্রমা পাড়ি দিয়ে 18 বছরের আন্দোলন সংগ্রাম, লড়াই যুদ্ধ করে রক্তপাত ঘাম জড়িয়ে আজকের এখানে এসেছে। আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের সুপরিকল্পিত সুদৃঢ় নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আমরা যেই তাপা গরম করেছি, সেই তাপার উপরে হঠাৎ করে আপনারা এসে কয়টা চাল দিলেন আর সেটা মুড়ি হয়ে গেল। ওই মুড়ি নিয়ে আপনারা দৌড়পাড় শুরু করলেন, কিন্তু তাপাটা কার? আগুনটা কার? গরম করলো কে 18 বছর? তাদেরকে বারবার আক্রমণ করে তাদের জনপ্রিয়তায় 10 নামানোর জন্য অনভিপ্রেত চেষ্টা আপনারা করে যাচ্ছেন। আপনারা কি জাতীয় বেঈমান নয়? আপনারা কি মুনাফেক নয়? আমাদের 18 বছরের গাম শ্রমকে অস্বীকার করা মানে আপনাদের চাইতে মুনাফেক পৃথিবীতে কে হতে পারে? আজকে আজকে আপনারা এটাও বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো লোক তাদেরকে আপনারা আপনাদের নতুন দলে নেবেন, জায়গা করে দেবেন, বা তাদেরকে আবার নতুন করে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বসানোর কথাও বলেছেন। বন্ধুরা, ছোট ভাইয়েরা, ছেলেরা, নাবালক তোমরা নাবালক থেকে গেলে, নাবালক তোমরা নাবালক থেকে গেলে, আইনে পরিষ্কার আছে কোনো ঘটনা সংঘটিত হলে ওই ঘটনার সাথে
যেই দল, যেমন ডাকাত দল, সেটা 10 জনের হতে পারে, 20 জনের হতে পারে, ডাকাতিতে অংশগ্রহণ করেছে, খুন করেছে, ডাকাতি করেছে ভিতরে গিয়ে 5 জন, বাকিরা বাইরে ছিল, খুন করেনি, ডাকাতির জিনিস ধরেনি। যখন মামলা হবে পুরো ডাকাত দলের বিরুদ্ধে হবে এবং সবাই একই অপরাধী হবে। পরিষ্কার, এটা আইনি ভাষা। তো আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন যা আছে, আওয়ামী লীগ যদি গণহত্যাকারী দল হয়ে থাকে, আওয়ামী লীগ যদি মানবতা বিরোধী কর্মকাণ্ডে একটা সন্ত্রাসী দল হিসাবে জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং চিহ্নিত হয়, সেই দলটি নিষিদ্ধ হওয়ার দাবিটিকে বাদ দিয়ে কেন আপনারা মন্ত্রিত্বের চেয়ারে গিয়ে বসলেন? এই প্রশ্নের উত্তর দিবেন। জাতিকে কেন বিভক্ত করলেন? জাতির মধ্যে কেন বিবাদ তৈরি করলেন? জাতিকে কেন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেন? ডক্টর ইউনূস সাহেব তার মতো একটা বিচক্ষণ ভাবমূর্তি পূর্ণ লোকের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে আপনারা আজকে তাকে বলছেন সাবেক তথাকথিত স্বৈরাচারী প্রেসিডেন্ট নামীয় অপদার্থ জোকার হামিদ কি করে পালাইলো, তার বিচার চান। ক্যান্টনমেন্ট থেকে হাজার লোক কিভাবে আশ্রয় নিল, পালাইলো, সেই বিচারের দাবিগুলো 5 তারিখের পরে আসার কথা ছিল। আগস্টের বিরুদ্ধে অবশ্যই করেছিলেন। আপনারা লোভ মোহগ্রস্ত হয়ে সুবিধাবাদী জীবনের জন্য চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো হেন কর্ম নাই আপনাদের বিরুদ্ধে টিভি থেকে সামাজিক মিডিয়া পত্রিকায় আসে নাই। জন্মতেই যেই শিশু পুঙ্গু, সে কি করে স্থির হয়ে দাঁড়াবে? অতএব আপনারা আতুর ঘরেই মরে গেছেন। জাতিকে আপনারা ঠকিয়েছেন, জাতিকে আপনারা প্রবঞ্চিত করেছেন, আর চেষ্টা করেছেন বিএনপি নামক একটা সর্বঘনিষ্ঠ জনপ্রিয় রাজনৈতিক দলকে মানুষের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে। আপনাদের এই চেষ্টা ভণ্ডুল হয়ে যাবে। যারা দেশের বাহির থেকে বদমাইশি করছেন, দেশের ভিতরে বসে বদমাইশি করছেন, আজকে তারা আবার নতুন ভাষায় নতুন করে কথা বলছেন, শুনে হাসলাম। সেই হাসি থেকে আপনাদের প্রতি থুতু মেরে ঘৃণা ছড়িয়ে বলতে চাই, আসুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 18 বছরের গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আসুন একযোগে একসাথে জনাব তারেক রহমান জিয়ার আহ্বানে সাড়া দিয়ে তার নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস রেখে আসুন একটা মানবিক কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করি এবং আগামী দিনে এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে কাজ করব, সব ভেদাভেদ ভুলে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে। আর যারা দলের নামে চাঁদাবাজি, দলের নামে আধিপত্যবাদী, দলের নামে যে কোনো কুকর্ম করছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদেরকে জনাব তারেক রহমান সতর্ক করেছেন, বহিষ্কার করতেছেন এবং আইনের নিকট সোপর্দ করতেছেন। আপনারা সতর্ক হবেন। যারা দলের পথ থেকে দূরে আছেন, আগে ছিলেন এখন নাই, তাদের হতাশ হওয়ার কিছু নাই। নেতা বলেছেন মিছিলের শেষ ভাগে থাকা কর্মীটিকেও আমি যথাযথ মূল্যায়ন করব, সম্মান করব। আরেকটা জিনিস, কিছু টাউট বাটপার এসে দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে কিছু ব্যবসায়ী, সফলকর, সুবিধাবাদী, পাপাসারি ব্যবসায়ী, মানব পাচার থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই। এবং এমন একজন ব্যবসায়ীকেও দেখি যিনি টিকিট কালোবাজারি করে ম্যাডাম জিয়ার আমলে জেল খেটেছেন। কিছুদিন আগেও তিনি একই কারণে রোশানলে পড়েছিলেন। কিভাবে বেঁচেছেন আমরা জানি। এই সব লোকদেরকে, এবং
এই যে দাড়ি দাড়ি চুল কামিয়ে পালিয়ে যাওয়ার সময় লুঙ্গির মধ্যে ধরা পড়ে হাইগা দিচ্ছে সালমান এফ রহমান, তার সিন্ডিকেটের একজন ছিলেন। তিনি একই সময়ে বিএনপি করেন, একই সময়ে জামাত করেন। বিএনপির এক তথাকথিত নেতাকে মাসিক মাসোহারা দিয়ে, আবার জামাতকে, বিএনপিকে যদি 10 টাকা দেন, জামাতকে দেন লাখ টাকা। তো আমাদের নেতা এই সমস্ত বিষয় ভাববেন, আমাদের হাইকমান্ড এই সমস্ত বিষয় ভাববেন। অতএব যারা পদ পদবি নিয়ে, যারা আন্দোলনে ছিল না, সংগ্রামে ছিল না, গাম জড়ায়নি, রক্ত দেয়নি, তাদের মধ্যে যারা পদ পদবীর জন্য টাকা দিয়ে, পদ পদবীর জন্য, নমিনেশনের জন্য বিভিন্নভাবে লম্পজম্প লাফালাফি করছেন, তাদের প্রতি খেয়াল রাখুন। আমি সহ আমরা যারা সারা বাংলাদেশে আহত হয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হয়ে সাদাবাজদের হাত থেকে, সুবিধাবাদীদের হাত থেকে, লম্পটদের হাত থেকে, অরাজনৈতিক ব্যক্তিদের হাত থেকে দলকে রক্ষা করি, দলের ভাবমূর্তি রক্ষা করি, তারেক রহমানের ভাবমূর্তি রক্ষা করি, বেগম জিয়ার ভাবমূর্তি রক্ষা করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তারেক রহমানের নেতৃত্বে, বেগম জিয়ার নির্দেশনায় অক্ষরে অক্ষরে লালন পালন করি। আপনাদের সকলকে ধৈর্য ধরে সহ্যের সাথে এতক্ষণ আমাকে শোনার জন্য আন্তরিক সাধুবাদ, শুভেচ্ছা, শুভরাত্রি, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।